স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনাম। বরিশালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4 শিশুকে পরিবারে হস্তান্তর, পূর্বশত্রুতায় মামলা, দাবি স্বজনদের। রাজধানীর নিকুঞ্জে গলায় ফাঁস দেয়া নারীর মরদেহ উদ্ধার, হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের। রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের 5 মামলার তদন্তে পিবিআই, সিআইডি। অস্ত্র নিয়ে সক্রিয় 13টি সশস্ত্র গ্রুপ। ঢাকার বাজারে লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা, 70 টাকার ওপরে বেশিরভাগ সবজির দাম। জনসমক্ষে ফিরতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প, জানালেন চিকিৎসক। কাল দেখা যেতে পারে নির্বাচনী প্রচারে। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার 4 শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে যশোর কিশোর সংশোধন কেন্দ্রের কর্মকর্তারা তাদের বরিশাল পৌঁছে দেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। আসামিদের একজনের বয়স 11 আর বাকি 3 জনের বয়স দেখানো হয়েছে 10 বছর। অভিযুক্ত 4 শিশুর স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে এই মামলা করা হয়েছে। তবে বাদীপক্ষ বলছে ধর্ষণের ঘটনা আড়াল করতে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে আদালত বসিয়ে ধর্ষণ মামলায় গ্রেপ্তার 4 শিশুকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। রোববার 4 শিশু, তাদের অভিভাবক, বাকেরগঞ্জ থানার ওসি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। গত মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার বাবা। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওই শিশুটির খেলার সাথী। যশোরে বাসের ভেতর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী রাজশাহী থেকে যশোর আসে। রাতে পরিবহন শ্রমিক মনির তাকে একটি ফাঁকা বাসে করে মুরলী এলাকায় নিয়ে যায়। সেখানেই বাসের ভেতর ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। ফেনীর সোনাগাজীতে কিশোরী ধর্ষণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন নয়নকে আদালতে তোলা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে তাকে তোলা হয়। গ্রেপ্তার তমিজউদ্দিন নয়ন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মামলার বিবরণীতে বলা হয়, 1 অক্টোবর প্রাইভেট পড়তে যাচ্ছিল 7ম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় তাকে জোর করে বাজারে নিজ দোকানে নিয়ে ধর্ষণ করে তমিজউদ্দিন। গতকাল সকালে কিশোরী তার মাকে ঘটনাটি জানায়। পরে থানায় মামলা করলে পুলিশ রাতেই গ্রেপ্তার করে তমিজউদ্দিন নয়নকে। নারীর প্রতি নির্যাতন ও ধর্ষণ বন্ধের দাবিতে বিকেলে রাজধানীর শাহবাগে মহাসমাবেশে ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। বেলা 3টায় এই সমাবেশ শুরুর কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার শাহবাগে আন্দোলনকারীরা এই কর্মসূচি ঘোষণা করেন। আজকের মহাসমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে বলে জানিয়েছে সমাবেশের আয়োজকরা। এদিকে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে আজও সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও মিছিল করে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোয়াখালীতেও সকালে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। মানববন্ধনে ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন অনেকে। রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রফিকা রুমা ইতি নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতির স্বামী মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ভোর 6:45টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে মৃত ইতির হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগও পাওয়া গেছে। শ্বশুরবাড়ির লোকরা হত্যা করেছে বলে ইতির পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে চিকিৎসক। মৃত রফিকা রুমা ইতি ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবিরের বোন। হুমায়ুন কবির জানান, 5.5 বছর আগে জামাল হোসেনের সাথে বিয়ে হয় ইতির। 4 বছরের সন্তান রয়েছে তাদের। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, চিকিৎসক কি বলছেন, এই মৃত্যুর কারণ কি হতে পারে, প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে? দেখুন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমি ঢাকা মেডিকেলের মর্গের সামনেই রয়েছে। ময়নাতদন্ত সম্পন্নের পর ফরেনসিক বিভাগের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন সোহেল মাহমুদ, তিনি কিন্তু জানিয়েছেন যে তার হাতে একটি দাগ পেয়েছে। আমি যদি এখানকার পেছনে একটু দেখানোর চেষ্টা করি, যেই তাকে বাহী যেই গাড়িটি রয়েছে, অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই মরদেহবাহী গাড়িটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে এখান থেকে আসলে রওনা করা হবে। তো যেমনটি বলছিলাম যে ডাক্তার কিন্তু জানিয়েছেন যে তার হাতে একটি দাগ পাওয়া গেছে। তার পাশাপাশি তিনি যে আত্মহত্যা করেছেন নাকি হত্যা করেছেন, তার গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি যদি আগের ঘটনা একটু জানাই, সেক্ষেত্রে গতকালকে রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, এমনটি কিন্তু তার স্বামী জানিয়েছে। এবং তিনি বলেছেন যে রাত 2টার সময় তিনি যখন তার ঘরে পাননি তাকে, তারপরে তিনি বারান্দায় গিয়ে দেখতে পান যে তিনি আসলে ঝুলে আছেন বারান্দায় একটি দড়ির সঙ্গে, এবং সেটি কিন্তু পুরোপুরি অবস্থায় তিনি ঝুলেছিলেন না, অর্ধেক অবস্থায় ঝুলেছেন, তার হাঁটু মাটিতেই ছিল। তারপরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বলা হচ্ছে বারবার পরিবারের পক্ষ থেকে যে আসলে তিনি অনেক শক্ত মনের একটি মানুষ ছিলেন। তার শাশুড়ি এবং ননদের সঙ্গে অনেক আগে থেকে ঝগড়াঝাটি হলেও সে কালকের ঘটনাটি শুধুমাত্র আত্মহত্যা করেছেন বিষয়টা আসলে ঠিক এমন নাও হতে পারে। এবং যদিও পরিবারের পক্ষ থেকে তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজনরা যেটি বলছেন যে তাকে হত্যা করা হচ্ছে, বিষয়টি কিন্তু ঠিক এমনভাবে তারা না বললেও তারা বলছেন যে তিনি হয়তো পারিবারিক কলহের কারণেই অনেক বেশি অশান্তিতে গত কয়েক বছর, 5.5 বছর আগে তাদের বিয়ে হয়েছে, 4 বছরে তাদের একটি সন্তান রয়েছে। তো সেই পারিবারিক কলহের জেরেই বা সে হয়তো শেষ পর্যন্ত পুরো বিষয়টিকে, বা তিনি যেই ধরনের মন মানসিকতা, তার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের মন মানসিকতা না মিলার ঢাকা মেডিকেলের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। মামলা জট কমাতে বিশেষ উদ্যোগে অতি পুরনো মামলা নিষ্পত্তি করছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে জমে থাকা এসব মামলা শুনানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আর উচ্চ আদালতে স্থগিতাদেশে বিচারিক আদালতে যেসব মামলার শুনানি বন্ধ, তাও শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। নওগাঁয় পরকীয়ার জেরে স্ত্রী হত্যার মামলায় প্রায় ১৯ বছর জেল খাটার পর সর্বোচ্চ আদালতের রায়ে মুক্তি পাচ্ছেন স্বামী সাইদুর রহমান। এ হত্যাকে পরিকল্পিত বলে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। তবে সম্প্রতি জেল আপিল শুনানিতে এ ঘটনাকে অনিচ্ছাকৃত বিবেচনায় সাইদুরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আপিল বিভাগ। এর আগে ২০১০ সালে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। গত সোমবার মুক্তি পেয়েছেন ১৪ বছর কন্ডেম সেলে থাকা এই আসামি। এছাড়া ৬০-এর দশক থেকে শুরু হওয়া মামলার নিষ্পত্তি চলছে হাইকোর্টে। এর এজাহার দায়ের হয়েছিল ১৯৬৯ সালে। গত ৪৫ বছর মামলাটি এভাবেই রয়ে যায়। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ঐকান্তিক ইচ্ছা হাইকোর্ট বিভাগের মামলার জট কমানো। ওনার 18 বছর খাটা হয়েছে, তার যতদিন জেল খাটা হয়েছে এইটাই তার সার্ভ আউট হয়েছে, এইটাই সে রিলিজ হবে, মানে এইটাই পরে আর সাজা হবে না তার। সম্প্রতি দীর্ঘদিন ঝুলে থাকা এমন বেশ কিছু মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। বিচারিক আদালতে যেসব মামলা উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে শুনানি হচ্ছে না, সেসবেরও শুনানির নির্দেশ দিয়েছেন তিনি। এতে আপিল ও হাইকোর্ট বিভাগে এখন ২০ থেকে ৩০ বছর আগের মামলার শুনানি হচ্ছে। মামলা জট কমাতেই এ উদ্যোগ। অনেক ইম্পর্টেন্ট মামলা বারের থেকে বলে যে এটা এত ইম্পর্টেন্ট এখন করতে হবে, আমরা এটা প্রেফারেন্স দিয়ে আগে চলে আসছে, আমরা অনেক জেল এপিল করতে পারি নাই। এখন আমি বলেছি যে সিরিয়াল ছাড়া কোনো মামলা হবে না। বহু মামলায় কোনো আইনজীবী আর আসছেন না, কারণ হয়তো দেখা যাচ্ছে যেই কারণে তারা মামলাগুলি করেছিলেন সেই মামলার উদ্দেশ্যও শেষ হয়ে গিয়েছে। শুনানির ব্যাপারেও একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে অহেতুক সময়ক্ষেপণ করতে দিচ্ছে না।
এখন আপিল বিভাগে বিচারাধীন মামলা 15,460টি আর হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা 4,89,068টি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় 5টি মামলার তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই ও সিআইডিকে। সকালে এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি জানান, এসব ঘটনা যেহেতু স্পর্শকাতর, আগামীতে এই ধরনের ঘটনা বন্ধে মামলার বিস্তারিত তদন্ত দরকার। তাই এসব মামলায় তদন্তভার পিবিআই ও সিআইডিকে দেওয়া হয়। 1 অক্টোবর থেকে কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এরপর থেকে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সর্বমোট 2 তারিখ থেকে 8টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এর মধ্যে এজাহারভুক্ত অনেক আসামি আছে, তারা এখন পলাতক আছে, তাদেরকে তো অবশ্যই গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে। এই মামলাগুলো আমরা তদন্তের দায়িত্ব পিবিআই এবং সিআইডিকে দিয়ে দিচ্ছি, যেন তারা সময় নিয়ে এবং বিস্তারিত তদন্ত করে সমস্ত তথ্য বের করতে পারেন। আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের টেকনাফ উখিয়ার 34টি রোহিঙ্গা শিবিরে এখন সংঘর্ষে জড়াচ্ছে অন্তত 13টি সশস্ত্র দল, যারা মাদক বাণিজ্য, অপহরণ আর চাঁদাবাজিতেও জড়িত। এরা আগে দাছুরি বল্লমের মতো সাধারণ অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করলেও এখন অনেকেরই হাতে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় রাইফেল আর AK-47-এর মতো মারাত্মক অস্ত্রশস্ত্র। অবশ্য পুলিশের দাবি সবকিছুই আছে তাদেরই নিয়ন্ত্রণে। 2017 সালে সবশেষ রোহিঙ্গা অনুপ্রবেশের পর প্রথম বছর কিছুটা স্থিতিশীল ছিল রোহিঙ্গা শিবিরগুলো, কিন্তু বছর ঘুরতেই ক্রমশ শক্তি অর্জন করে নানা অপরাধে যুক্ত হতে শুরু করে রোহিঙ্গারা। স্থানীয় সূত্রগুলো বলছে, টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে তৈরি হয়েছে অন্তত 13টি সশস্ত্র দল। সাধারণ রোহিঙ্গাদের অভিযোগ, এসব সশস্ত্র গোষ্ঠীর কাছে অনেকটা জিম্মি তারা। দিনে আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী তৎপরতায় কিছুটা চুপচাপ থাকলেও রাতে পাল্টে যায় ক্যাম্পের দৃশ্যপট। চাঁদা, মাদক বাণিজ্য, চোরাচালান সহ বিভিন্ন অপরাধে যুক্ত এসব সশস্ত্র দল নিজেদের শক্তি জানান দিতে হরহামেশা নির্যাতন করে সাধারণ রোহিঙ্গাদের। রাতে এখানে আল ইয়াকিন গ্রুপ এসে আমাদের রেজিস্টার্ড ক্যাম্পে গুলি মারে, দিনে রাতে আমাদের মারতে থাকে। দেখেন আমাদের নারী পুরুষদের কি অবস্থা, দেখুন আমাদের পিটিয়ে কি অবস্থা করেছে। রাতে আমরা ঘুমাতে পারি না, আমাদের অযথা মারধর করে, পালিয়ে এদিক ওদিক চলে যেতে হয়, রাস্তাঘাটে ঝোপে লুকিয়ে থাকি। আমরা 1992 সালে এসেছি, আমার জন্ম এখানে। নিরাপত্তা বাহিনী মাঠে না থাকলে আমাদের কোনো নিরাপত্তাই নাই। নানা অপরাধে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোর সদস্যদের বিরুদ্ধে গেল 4 বছরে করা প্রায় 750 মামলার মধ্যে 60টির বেশি খুনের মামলা ও 65টি অস্ত্র মামলা। বিশাল এলাকায় বিপুল জনবসতি, ভৌগোলিক দুর্গমতা ও ভাষা জটিলতায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন উইংকে। তবে পুলিশ বলছে, ক্যাম্পে কারো আধিপত্য সহ্য করা হবে না। সমস্ত বিষয়গুলো আমাকে জানতে হবে। এখানে আধিপত্যের কিছু নাই, এখানে আধিপত্য থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যৌথ প্যাট্রোলিং আছে, আধিপত্য থাকবে তাদের, অন্য কারোর আধিপত্য থাকার কোনো সুযোগ এখানে নাই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিজেদের আধিপত্য ও শক্ত অবস্থানই মাদক ও মানব পাচারের আন্তর্জাতিক চক্রগুলোর কাছে এসব সশস্ত্র দলের গুরুত্ব বাড়ায়। সেজন্য মরিয়া এসব বিবাদমান পক্ষ। তাই এদের প্রতিরোধে ক্যাম্পের ভেতর গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার বলে মতামত তাদের। এটা শুধু আমাদের অঞ্চলের জন্য না, মিয়ানমারের জন্য এক ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। তো এই জিনিস থেকে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার এখন উপায় কি? পরিত্রাণ হচ্ছে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। যেখানে শিবিরগুলোতে যারা মাঝি আছে বা নেতা আছে, তাদেরকে অনেক বেশি, আরও বেশি তাদেরকে তৎপর হওয়ার জন্য তাগাদা দিতে হবে। রোহিঙ্গাদের এসব হানাহানি চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে টেকনাফ উখিয়ার প্রায় 3 লাখ স্থানীয়দেরকেও। গত 3 বছরে পুলিশসহ আইনরক্ষা বাহিনীর সাথে গোলাগুলিতে মারা গেছে শতাধিক রোহিঙ্গা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, রোহিঙ্গা ক্যাম্পের এখনকার কি পরিস্থিতি? আর বলা হচ্ছে যে রোহিঙ্গার আগে দাছড়ি ব্যবহার করলেও এখন সক্রিয় অস্ত্র ব্যবহার করছেন, এই অস্ত্রগুলো তারা কিভাবে পাচ্ছেন, পুলিশ কি বলছে? প্রথমত এখন রোহিঙ্গা ক্যাম্পে
কিছুটা স্থিতিশীল পরিস্থিতি গতকালকে এবং আজকে আমরা লক্ষ্য করছি। তবে এই স্থিতিশীল পরিস্থিতি ঠিক কতদিন থাকে সেটি এখন দেখার বিষয়, কারণ যে সমস্ত বিবদমান পক্ষ এখানে এই সমস্ত হানাহানিতে যুক্ত তাদের মধ্যে আমরা এখনো পর্যন্ত যেটি খবর পেয়েছি যে 12 জনের মতো আটক করা হয়েছে। কিন্তু এখানে আমরা গত সময়ে যেটি দেখছি যে অন্তত গত কয়েকদিন ধরে যে দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, এখানে এদের সদস্য সংখ্যা কয়েকশো। তো সেক্ষেত্রে তারা হয়তো এখন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে তার মধ্যে গা ঢাকা দিয়েছে, কিন্তু এই যে হানাহানি সেটি কিন্তু বন্ধ হয়েছে সেটি বলা যাবে না। আরেকটি বিষয় যে মূলত এই রোহিঙ্গা ক্যাম্পে এই সমস্ত বিবদমান পক্ষ অনেকগুলো বিষয়কে সামনে রেখে তারা মূলত হানাহানিতে যুক্ত হয়। যেমন প্রথমত রোহিঙ্গা ক্যাম্প ঘিরে যে মানব পাচার, মাদক, বিশেষ করে ইয়াবা পাচার এবং স্বর্ণ চোরাচালানের রমরমা একটি বাণিজ্য তাদের চলছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এবং এই সমস্ত বাণিজ্যের সাথে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধ চক্রের সংযুক্তি রয়েছে বলে মনে করেন এখানে অনেক রোহিঙ্গা বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন যে এই দলগুলো যারা ক্যাম্পের ভিতরে যত বেশি আধিপত্য দেখাতে পারে তাদের মূলত এই আন্তর্জাতিক অপরাধ চক্রের কাছে মূল্য বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেজন্যই আসলে এখানে এই সমস্ত অপরাধী চক্র বা গোষ্ঠীগুলো তারা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অহেতুক অনেক সাধারণ রোহিঙ্গাকে মারধর করে, জিম্মি করে, তাদের কাছ থেকে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার লুটে নেয়। এই ধরনের কার্যক্রম করে নিজেদের অবস্থানটাকে শক্তিশালী হিসেবে জানান দেওয়ার চেষ্টা করে। সেই হিসেবে যদি এই সমস্ত অপরাধের মূল উদ্ঘাটন করা না যায় তাহলে কিন্তু এখানে এই ধরনের মারামারি হানাহানি বন্ধ করা অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই প্রেক্ষাপটে আমরা একটু আগের খবরও যেমনটা শুনছিলাম, একজন নিরাপত্তা বিশ্লেষক বলছিলেন যে গোয়েন্দা নজরদারি বাড়ানো উচিত এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও যে কথাটি বলছেন যে এখন ইতিমধ্যে বেশ কিছু ক্যাম্পে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, 4G সেবা বন্ধ হচ্ছে। তবে এই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে অথবা 4G সেবা বন্ধ করে যে সমস্যার খুব ভালো কোনো সমাধান তৈরি হবে বিষয়টা সেরকম না। কারণ কাঁটাতারের বেড়া থাকলে সেই কাঁটাতারের বেড়া ভেদ করেও কিন্তু এই ধরনের অপরাধ চলার সুযোগ রয়েছে। 4G সেবা বন্ধ থাকলে এখানে যে ধরনের অপরাধী কার্যক্রম চলছে তাতে তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারে, এরকম একটি আশঙ্কাও নিরাপত্তা বিশ্লেষকরা করছেন। সেক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইংগুলোকে গোয়েন্দাদের তথ্যের উপর নির্ভর করে কোনো সমস্যা তৈরি হওয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে সেটি সমাধান অথবা এই সমস্ত অপরাধীগুলো বা যারা আছে বা যে সমস্ত বিবদমান পক্ষ আছে তাদেরকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করার একটি উদ্যোগ যদি নিতে পারে তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। আরও যা থাকছে, সৌদি ভিসার মেয়াদ বাড়লেও ওয়েবসাইটে স্পষ্ট তথ্য নেই বলছেন প্রবাসীরা। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান। কেরানীগঞ্জে আবাসিক এলাকায় অবাধে গড়ে উঠছে রাসায়নিকের অবৈধ গুদাম, নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কেমন হবে সেটি নিয়ে এখন দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মঞ্জুরি কমিশন বলছে উচ্চশিক্ষায় আসন আছে 23 লাখ। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পথে এগুচ্ছেন ইউজিসি। তবে জিপি এর কারণে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখবে তারা। করোনার কারণে এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। ফল নির্ধারণ হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে। এখন শিক্ষার্থীদের চিন্তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। বিশেষ করে এসএসসিতে যাদের জিপিএ কম তারা আবেদন করতে পারবেন কিনা তা নিয়ে আছেন দুশ্চিন্তায়। ভার্সিটি অ্যাডমিশনের জন্য সরকার একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত আমাদের মধ্যে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কারিগরি সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আসন আছে 23,20,925। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ মিলিয়ে আসন 64,000। আর এখানকার ভর্তি পরীক্ষায় হয় তীব্র প্রতিযোগিতা।
কমিশন বলছে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় আসবে তাদের নিয়েই কাজ শুরু হচ্ছে। এই শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, এখনো আমরা সেই সিদ্ধান্তে আছি এবং আমরা আশা করছি যে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না। শিক্ষা বোর্ড বলছে ফল মূল্যায়নের জন্য গঠন করা কমিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে একটি গাইডলাইন তৈরি করবেন। এতে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের একজন করে শিক্ষক। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আসবে না, ব্যক্তিগতভাবে কেউ আসবে না। সুতরাং তাদেরকে আমরা তাদের পরামর্শ আমরা নেব এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজটা যখন করব তখন দেখা যাবে যে তারা যখন ভর্তির কার্যক্রমটা শুরু করবে নিশ্চয়ই এইগুলি বিবেচনা করেই তারা ভর্তির কার্যক্রমটি শুরু করবে। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে যে নম্বর যোগ করা হয় তা কমিয়ে দেয়া যেতে পারে। করোনার সংকটের নানা ধরনের সীমাবদ্ধতার মাঝে আমাদের শিক্ষার্থীরা আছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যা খুবই সীমিত, অতএব সেখানে সেই সার্বিক বিবেচনা করেই ছাত্রছাত্রীদের ন্যূনতম যে যোগ্যতাটা তারা নির্ধারণ করবেন মনে হয় ছাত্রদের স্বার্থের অনুকূলেই যাবে। এইচএসসি পরীক্ষার পরে শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রবেশ করে চাকরির বাজারে। এই ফল নিয়ে যাতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। বোর্ড বলছে বিষয়টি নিয়ে তারা কাজ করছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি সরকার 31 অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ালেও ওয়েবসাইটে এখনো কোনো স্পষ্ট তথ্য আসেনি বলে অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা। তবে এজেন্সিগুলো বলছে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা কফিলের সঙ্গে যোগাযোগ না করেও এজেন্সি থেকে বাড়াতে পারবেন ভিসার মেয়াদ। শতভাগ প্রবাসীর সৌদি যাত্রা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বায়রা। কিছুদিনের টানা বিক্ষোভের পর 4 অক্টোবর টোকেন পদ্ধতি থেকে সরে আসে সৌদি এয়ারলাইন্স। 30 অক্টোবরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হবে এমন 250 প্রবাসীকে শুক্রবার টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দুই দেশের কূটনৈতিক তৎপরতায় কয়েক দফা ভিসা ও ইকামার মেয়াদ বাড়লেও জটিলতা কাটেনি বলে অভিযোগ সৌদি প্রবাসীদের। যে ট্রাভেলসের মাধ্যমে বলছে 30টা ট্রাভেলসে, ওই ট্রাভেলসে গেছি, ট্রাভেলসের সাথে যোগাযোগ করছি, ট্রাভেলসওয়ালা বলছে যে এটা আমাদের কাজ না। গভর্নমেন্ট বলতে শর্টরেন হয়েছে, কিন্তু আপনারা যদি কারো সিস্টেমটা জানা থাকে বা কম্পিউটার দোকানে গেলে আমার দিলে বা ভিসার আপনার পাসপোর্ট দিলে তখন দেখতে পারবেন যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। বাস্তব পর্যায়ে চেক করতেছি, অনলাইনে দেশেও চেক করা যায়, বাহিরেও চেক করা যায়, এটার সত্যতা এখনো পাই নাই। তবে সৌদি সরকারের অনুমোদিত এজেন্সিগুলো বলছে যাদের ভিসা ও একামার মেয়াদ শেষ হয়ে গেছে এজেন্সি থেকেই তাদের মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে এবং ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে এবং ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে, এদের জন্য বিশেষ সৌদি এম্বাসি দূতাবাস থেকে বিশেষ সুবিধা দিয়েছেন। তাদের কফিলের কোনো কাগজপত্র না থাকলেও ওনাদেরকে ভিসা এবং ইকামার মেয়াদ সৌদি এম্বাসি কর্তৃক বাড়িয়ে দেওয়া সম্ভব হবে 31 অক্টোবর পর্যন্ত, এই সুযোগটা রাখছেন। জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাইরা বলছে সৌদি সরকারের নতুন করে বেঁধে দেয়া 5 শর্ত প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে জটিলতা তৈরি করবে। সৌদিতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন প্রায় 86,000 কর্মীর ভিসা কিন্তু আমাদের ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সিদের হাতে রয়েছে। যাদের ভিসা হয়েছে সে সৌদি কর্তৃপক্ষ সেটা জানে, কাজেই নতুন করে তাদের আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটা সৌদি কর্তৃপক্ষ এটা যদি এভাবে ডিলে হয় তাহলে কর্মীগুলি যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হওয়ার পথে এখন পর্যন্ত তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে এয়ারলাইন্সগুলো। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকা থেকে সরে কেমিক্যাল ব্যবসা রমরমা বাজার হতে যাচ্ছে কেরানীগঞ্জ। সেখানকার আবাসিক এলাকাগুলোতে অবাধে রাসায়নিকের অবৈধ গুদাম করে তুলছেন ব্যবসায়ীরা। এসব গুদামে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও, ফলে হরহামেশাই ঘটছে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা। এতে এলাকাবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক। এখন নতুন পুরাতন ঢাকা,
অর্থাৎ চুরিহাট্টার আগুনের পর সেখানকার অতি ধার্য যে কেমিক্যালগুলো ছিল সেই কেমিক্যালগুলোর গোডাউন এখন করা হচ্ছে কেরানীগঞ্জের আবাসিক এলাকাগুলোতে, এবং এরই মধ্যে 2-3টি বড় বড় দুর্ঘটনা ঘটেছে। এরপরও এখানে গোডাউনের সংখ্যা দিন দিন বাড়ছে, আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এখন কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের আতোয়ারপুর আবাসিক এলাকা কবির হাজির বাড়িতে করা হয়েছে 20টির বেশি রাসায়নিকের গুদাম, যেখানে থিনার, স্প্রিট, অ্যামোনিয়া সালফেট সহ বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক মজুত করা হয়েছে। একই অবস্থা দক্ষিণ কেরানীগঞ্জ, কালিন্দী, কদমতলীর আবাসিক এলাকা জুড়ে রাসায়নিক গুদামের ছড়াছড়ি। পুরান ঢাকার খুব কাছে হওয়ায় ব্যবসায়ীরা বেছে নিয়েছেন এ এলাকা। পারমিশন হনে দেয় যে 6 মাস আছি বা বছর খানিকও হবে না, এমনও হতে পারে যে আমরা চলে যাবো। চকবাজারের দুর্ঘটনার পরে আর ওদিকে কোনো গোডাউন রাখতে দেয় না সরকারে, বা বিদায় দিয়ে এবারে। রাসায়নিকের গুদাম করা হলেও নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা। ম্যাচ শেষ হয়ে গেছে, আমাদের নতুনটা আসবে, অর্ডার করা হয়েছে। আচ্ছা, আমাদের আরো অনেক ছিল, প্রায় আপনার 12 থেকে 13টা। এখন তো রিনিউ করতে দেওয়া হয়েছে। অনুমোদনহীন এসব গুদামে হরহামেশা ঘটছে দুর্ঘটনাও। চলতি বছরের 5 জানুয়ারি অ্যামোনিয়া সালফেটের গুদামে ভয়াবহ বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবন। এছাড়াও ঘটেছে ছোট বড় কয়েকটি দুর্ঘটনা। এলাকাবাসী বলছে বেশি ভাড়ার লোভে গুদাম ভাড়া দিচ্ছেন বাড়ির মালিকরা। অনেক কেমিক্যালের গোডাউন এখানে আছে, যেমন মনে করেন এটা এখান থেকে সন্ধ্যায় যায়, সকালে আসে। আগুন প্রতিরোধ করার জন্য, আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই। 1-3 যেমন 10,000 টাকা আমাকে দিছে, আপনি ওখানে 30,000 পাচ্ছে, যেহেতু অবৈধ। কেরানীগঞ্জের এসব রাসায়নিক গুদামের জন্য ফায়ার সার্ভিস এবং উপজেলা প্রশাসনের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। কোনো লাইসেন্স বা ফায়ার সেফটি প্ল্যান ওই এলাকায় আমরা দিচ্ছি না, কারণ এটা চুরিহাটা ঘটনার পর থেকেই আমাদের পুরাতন ঢাকার যে অংশ সেখানে কিন্তু আমাদের লাইসেন্স দেওয়া বন্ধ আছে। তো একইভাবে আপনি যে এলাকার নাম উল্লেখ করলেন সেখানেও কিন্তু আমরা কোনো আলাদা করে লাইসেন্সের বন্দোবস্ত করিনি। সরকারি যারা কাজে নিয়োজিত তাদের বাইরেও সাধারণ মানুষের প্রতি আহ্বান যে আপনার বাড়ির আশেপাশে কেউ যদি অবৈধভাবে, অনিয়ন্ত্রিতভাবে, ঝুঁকিপূর্ণভাবে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করে সেই তথ্য আমাদেরকে দিলে আমরা চেষ্টা চালাবো, আমাদের অভিযান অব্যাহত থাকবে। 166 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জে জনসংখ্যা 6 লাখের বেশি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঘটতে পারে নিমতলী বা চুরিহাট্টার মতো ট্র্যাজেডি, বলছে এলাকাবাসী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ মঞ্চে নাট্য প্রদর্শনী। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে 23 অক্টোবর থেকে আংশিকভাবে খুলছে জাতীয় নাট্যশালা। পরীক্ষামূলকভাবে চলবে সপ্তাহে 2 দিন, তবে নাট্যকর্মীরা চাইছেন পুরোপুরি খুলে দেওয়া হোক মঞ্চ। সেই সঙ্গে করোনাকালের প্রণোদনা হিসেবে বিশেষ সুবিধারও দাবি তাদের। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। খুচরা বাজারে আলু ছাড়া সব সবজির দাম 70 টাকার বেশি। করলা, ঢেঁড়স ও বেগুনের দাম উঠেছে 90 থেকে 140 টাকা পর্যন্ত। বন্যা এবং বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়, যোগান কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। অস্থিরতা পেঁয়াজ আর চালের বাজারেও বেড়েছে ইলিশের দামও। রাজধানীর কারওয়ান বাজার, এখান থেকে সবজি যায় রাজধানীর সব বাজারে। আড়তে সবজির কোনো ঘাটতি না দেখা গেলেও অজুহাতে শেষ নেই আড়তদারদের। পাইকারি বাজারে আলু ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি। পাইকারিতে আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা দরে, বাকি সব সবজি 60 টাকার উপরে। আর খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশি দামে। বন্যায় বৃষ্টিতে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো পানি টানি উঠছে, এই জন্য এখানে আমদানিটা কমে গেছে। কমে যাওয়ায় মালের দাম বেড়ে গেছে। এক সপ্তাহ ভিতরে বড় দাম কমে নাই, 50, 52, 53 এরকম। আলুর দাম বাড়ছে, আলু 50 টাকা কেজি, এখন আলু 5 টাকা করে কেজিতে বাড়ছে। আর আপনার পটল ছিল 60 টাকা কেজি, এখন পটল 80 টাকা কেজি। ভেন্ডি ছিল 60 টাকা কেজি গত সপ্তাহ, এই সপ্তাহ 80 টাকা কেজি। বেগুন ছিল 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি এখন। আর আপনার করলার দামও বাড়ছে, করলা আগে ছিল 80 টাকা কেজি, এখন 90 টাকা কেজি। কমেনি পেঁয়াজের ঝাঁঝর, 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 10 টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম 83 থেকে 85 টাকা, আর খুচরায় বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে।
রেজিস্ট্রার এসে বলে গেছে যে যদি আমরা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করি তাহলে আমাদের জরিমানা ধরা হবে। আর যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ নাই সেহেতু এই পেঁয়াজের দাম আগের তুলনায় কিছুটা বাড়তি। গত সপ্তাহে আমরা কিনে আনছি 85, 86, 90 টাকায় বিক্রি করছি। এই সপ্তাহ 86, 87 টাকায় কিনে আনি 90 টাকায় বিক্রি করতেছি। অস্থিরতা আছে চালের বাজারেও। কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা, আর ইলিশ মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। দৈনন্দিন জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ে চলতেছে, আর সেই সাথে আমাদের খরচটাও ব্যয় করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেটা 800 বেচছি ওটা 850 টাকা হয়েছে, যেটা 1000 বেচছি ওটা 1100 টাকা হয়েছে। 14 অক্টোবর থেকে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ ধরা। তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে, বলছেন ব্যবসায়ীরা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই পর্যায়ে খুলনার বাজার দর নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বাজারে সবজি, ডিম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন? ক্রেতা বিক্রেতারা এই দাম নিয়ে কি বলছেন? প্রতিবেদনটিতে আপনি যেমন দেখছিলেন যে বাজারে কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজার সর্বত্রই যেমন ঊর্ধ্বগতি রয়েছে, ঠিক তেমনি একই অবস্থা কিন্তু খুলনাতে। আমি এখন আপনার খুলনার নিউ মার্কেটের কাঁচা বাজারে দাঁড়িয়ে আছি। আমরা এখানে এসে ঊর্ধ্বগতি রয়েছে মাছের বাজারেও। আবিরাদের এই খুলনার কাঁচা বাজারে এখন কাঁচা ঝাল বিক্রি করছে আপনার 200 টাকা কেজি ধরে। আমরা জানতে চেয়েছিলাম যে এই কাঁচা ঝালের দাম এত বেশি থাকার কারণ কি। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে দেশি ঝালটি নষ্ট হয়ে যাওয়ার কারণে, অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে ভারতের থেকে আমদানিকৃত যে ঝাল সেই ঝালটি তারা বিক্রি করছেন এবং এটি 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামটি অপরিবর্তিত রয়েছে, সেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি ধরে এবং ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, তারপরেও কিছু কিছু পাওয়া যাচ্ছে, যেটি 80 থেকে 85 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একই রকম রয়েছে রসুনের দাম বিক্রি হচ্ছে 90 টাকা দরে। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে এবং অন্যান্য সবজির দামও অনেকটা ঊর্ধ্বমুখী বলে আমাদেরকে এখানে জানানো হয়েছে। পাশাপাশি খুলনার বাজারে গত কয়েকদিন যাবত ধরে যে বিষয়টি দেখা যাচ্ছিল যে ইলিশ মাছের দামটি অনেকটা কম ছিল এবং ইলিশ মাছের সরবরাহ ছিল অনেক বেশি, সেই বিষয়টি কিন্তু আমরা এইবার এখনো বাজারে এসে দেখতে পেয়েছি যে ইলিশ মাছের সরবরাহ অনেক বেশি রয়েছে, তবে ইলিশ মাছের দামটা একটু বেড়েছে বলে এখানকার ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আর এই বাজারে ঊর্ধ্বমূল্যের ব্যাপারে আসলে ক্রেতাদের কাছ থেকে তারা বলছেন যে বাজারে দাম তো সবসময় বৃদ্ধি থাকে এবং নিয়মিত মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা এই দামগুলো বৃদ্ধি করে। আর খুচরা বাজারের ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে তারা যখন পাইকারি বাজার থেকে এই পণ্যগুলো কেনেন তাদেরকে অতিরিক্ত দামে কিনতে হয়, যার কারণে তারা এই পণ্যগুলোকে অতিরিক্ত দামেই বিক্রি করছেন। কিন্তু এই বাজার মনিটরিং এর যে ব্যবস্থার কথা সেই ক্রেতাদের পক্ষ থেকে এবং বিক্রেতাদের পক্ষ থেকে আসে, সেই বিষয়টি আসলে খুব বেশি দৃশ্যমান দেখা যায় না। মাঝে মধ্যে জেলা প্রশাসকের আমরা অভিযান দেখি এবং তারা বিভিন্ন বাজারে বিভিন্ন সময় তারা অভিযান পরিচালনা করেন এবং যখন তারা অভিযান পরিচালনা করেন তখন আমরা দেখি যে পণ্যের দাম অনেকটা নেমে আসে, আবার যখন তারা বেরিয়ে যান তখন আবার পণ্যের দাম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় ফিরে আসে। এই অবস্থা থেকে আসলে উত্তরণ কবে হবে আসলে সেই বিষয়টি এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে বাজারের ঊর্ধ্বগতি দিয়ে বরং রিপোর্ট করলে এই দামটি আরো পরবর্তীতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন অভিযোগও তারা আমাদের কাছে করেছেন। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। সস্তা আমিষের জনপ্রিয় উৎস ডিম, কিন্তু বাজারে এখন স্বস্তি মিলছে না সেই ডিম কিনতে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 115 টাকায়। টিসিবি বলছে এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে প্রায় 6 ভাগ। বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। এদিকে বিশ্ব ডিম দিবসে দাম সহনীয় করতে খামারিদের আরও নজর দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ সচিবের। উচ্চবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষ, সব শ্রেণী মানুষের পছন্দের খাবার ডিম। মাছ, দুধ, মাংসের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম হওয়ায় দেশের মানুষের আমিষের একটি প্রধান উৎসও এটি। ডিম কিনতে বাজারে এখন আর স্বস্তি মিলছে না। সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে প্রায় 10 টাকা। ফার্মের মুরগি ডিম কিনতে হচ্ছে 110 থেকে 120 টাকা ডজনে। হঠাৎ বাড়তি দাম কিনতে বেগ পেতে হচ্ছে ভোক্তাদের। ডিম কিনতে যায় 110 টাকা, 115 টাকা, এত সাধারণ মানুষ অনেক কষ্ট হইতে আছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বলছে শেষ 10 বছরে দেশের ডিমের উৎপাদন বেড়েছে প্রায় 3 গুণ। প্রতিদিন দেশে ডিম উৎপাদন হচ্ছে 4 কোটিরও বেশি। কিন্তু তারপরও ডিমের বেশি দাম নেওয়ার জন্য উৎপাদন খরচ বৃদ্ধি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। অনেকগুলা খামার বন্ধ হয়ে গেছে বন্যার কারণে, অনেক খামার বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন কম আছে। তারপরে খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম তো কমায় না, আরো দিন দিন খাদ্যের দাম বাড়ায়, যার কারণে দামটা কিছু বেশি মনে হয়। তবে এটা বেশি থাকবে না, বন্যা কমে গেলে যদি খামারগুলো আবার রিজিউম করতে পারে তারপরে দাম ঠিকই অবস্থায় আসবে। করোনাকালে দৈনিক ডিম খাওয়ার পরিমাণ বাড়ছে, তাই ডিমের দাম আরও সহজলভ্য করতে খামারিদের প্রতি আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ সচিবের।
ডিমটি যাতে সহজলভ্য থাকে, এখনো অন্যান্য চেয়ে সহজলভ্য আছে, তারপরেও এটি যাতে কন্টিনিউ করে এবং আরো একটু সহজলভ্য কিভাবে করা যায় সেদিকে আমাদের মনে হয় একটু দৃষ্টি দিতে হবে। যদি আমরা এই ডিমের উৎপাদনটা পার লেয়ারে আমরা যদি বাড়াতে পারি, নিঃসন্দেহে দামটা কমে, এদিকে একটু দৃষ্টি দিতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে বছরে ডিমের বাজার ছাড়িয়েছে 12,000 কোটি টাকারও বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। আরও যা থাকছে, বিশ্বে করোনায় প্রাণহানি আবারও বেড়েছে। 24 ঘন্টায় প্রাণ গেছে 6,400-এরও বেশি মানুষের। মেসির গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু আর্জেন্টিনার। প্রীতি ম্যাচে দাপুটে জয় ইংল্যান্ডের। জনসমক্ষে ফেরার জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন তার চিকিৎসকেরা। করোনা চিকিৎসা শেষ হওয়ায় শনিবার থেকে আবারও জনসাধারণের মধ্যে নির্বাচনী প্রচারে যেতে পারবেন বলে জানান চিকিৎসক শন কনলি। এদিকে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল টিভি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার নিজের ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষার ফল পজিটিভের কথা ঘোষণা করেন ট্রাম্প। পরে 3 দিন সামরিক হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সোমবার হোয়াইট হাউসে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তার চিকিৎসকরা জানান সার্বিকভাবে চিকিৎসায় খুব ভালো সাড়া দিয়েছেন ট্রাম্প। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় শুক্রবার ট্রাম্পের আরেকটি নমুনা পরীক্ষা করা হবে। করোনা চিকিৎসা শেষ হওয়ায় আবারও জনসাধারণের মাঝে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যেতে পারবেন বলে জানান চিকিৎসক শন কনলি। এদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর লক্ষ্যে শুক্রবার একটি বিল তুলতে যাচ্ছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া এবং তার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের অস্পষ্ট তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ। প্রস্তাবিত বিলে প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থা বুঝতে গঠন করা হবে বিশেষ কমিটি। ডেমোক্র্যাটদের এই বিলের আইনে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। ট্রাম্পের অসুস্থতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী 2টি বিতর্ক নিয়ে দেখা দিয়েছে সংশয়। ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় আয়োজক কমিশন বিতর্কটি ভার্চুয়ালি করার ঘোষণা দেয়। টুইটে এই সিদ্ধান্তকে উদ্ভট উল্লেখ করে এ ধারণাকেই উড়িয়ে দেন ট্রাম্প। ভার্চুয়াল বিতর্ক করে সময় নষ্ট করবেন না বলে জানিয়েছেন তিনি। বিতর্ক কমিশন বাইডেনকে রক্ষা করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। 15 ও 22 অক্টোবর 2 প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক হওয়ার কথা রয়েছে। 29 সেপ্টেম্বর ক্লিভল্যান্ডে প্রথম বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প বাইডেন। এর 2 দিন পরই করোনা শনাক্ত হয় ট্রাম্পের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,400-এরও বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 10,66,000-এর বেশি। নতুন 3.5 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,67,00,000-এর বেশি। ভারতে একদিনে প্রাণ গেছে 967 জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 1,06,000 ছাড়িয়েছে। ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 71,000। মোট আক্রান্ত 69 লাখ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 950 মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে 2,17,000-এর বেশি। নতুন 54,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 78 লাখ ছাড়িয়েছে। ব্রাজিল একদিনে 730 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,49,000। বৃহস্পতিবার দেশটিতে ভাইরাস মিলেছে 27,000 মানুষের দেহে। টানা 12তম দিনেও চলছে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে পাল্টাপাল্টি হামলা। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350। উত্তেজনা নিরসনে সোমবার মস্কোয় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। আজারবাইজানের পক্ষ নিয়ে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংকট নিরসনে 30 বছর আগে প্রতিষ্ঠিত মিনস্ক গ্রুপকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টার মধ্যেই সহিংস হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। আজারবাইজানের বিরুদ্ধে নাগর্নো কারাবাখ শহরে ঐতিহাসিক গির্জায় হামলার অভিযোগ তুলেছে আর্মেনিয়া। এই অভিযোগ অস্বীকার করেছে আজারবাইজান। আর্মেনিয়ার পক্ষ নেয় গ্রিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে আজারবাইজান। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার দেশের ক্রীড়াঙ্গন। মাশরাফি সাকিবের পর এবার ভিন্ন ভিন্ন বার্তায় মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। বলেছেন,
নিপীড়ন নির্যাতন বন্ধে নারীদের প্রতি সম্মান দেখাতে। ধর্ষণ রুখতে টাইগারদের আহ্বান, এক হয়ে লড়াইয়ের। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। মেসির কল্যাণে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো আর্জেন্টিনা। এলিমটেনের একমাত্র গোলে ইকুয়েডরকে হারায় আলবিসেলেস্তে। আরেক ম্যাচে চিলিকে 2-1 গোলে হারিয়ে শুভ সূচনা করে উরুগুয়ে। আর প্যারাগুয়ের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে পেরু। রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপ বাছাই পর্বেও আর্জেন্টিনার ত্রাতা মেসি। দলের বাকি সবাই নিষ্প্রভ থাকলেও আপন আলোয় উজ্জ্বল আর্জেন্টাইন খুদে জাদুকর। বিশ্বকাপ জয়ের স্বপ্নের শুরুটা হলো রঙিন, সাথে লাতিন আমেরিকায় পেলের করা 77 গোলের রেকর্ড ভাঙার আরও কাছে এলিমটেন। শুরুটা দাপুটে হলেও সময়ের পরিক্রমায় ছন্দ হারিয়েছে আলবিসেলেস্তে। মেসি মার্টিনেজদের বিবর্ণ আক্রমণে স্পষ্ট ফিনিশিং দুর্বলতা। বিরতির পর নিশানা ভেদে ব্যর্থ ওকাম্পোস। মার্টিনেজের হেডারকে জালের লক্ষ্য দিতে পারেননি সেভিয়া স্ট্রাইকার। শেষ দিকে রদ্রিগে দে পলের শট লক্ষ্যভ্রষ্ট হলে আর বাড়েনি ব্যবধান। এই নিয়ে শেষ 8 ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা, যেখানে জয় 5টি। বন্ধু মেসির মতো উরুগুয়ের স্পটলাইট ছিল সুয়ারেজের দিকে। চিলির বিপক্ষে বিরতির আগে সাফল্য এনে দেন উরুগুয়ান স্ট্রাইকার। লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। সানচেজের কল্যাণে সমতায় চিলি, ম্যাচে ফেরে উত্তেজনা। লড়াই যখন ড্রয়ের পথে, ভ্যালেন্সিয়া স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানো গোমেজ গড়ে দেন ম্যাচের ব্যবধান। গোল উৎসব হয়েছে প্যারাগুয়ে পেরু ম্যাচে। যদিও গোল শূন্য ছিল প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে হয়েছে 4 গোল, যেখানে পেরুর হয়ে শুরু ও শেষটা করেন আন্দ্রে কারিল্লো। আর মাঝে প্যারাগুয়ের আনহেল রোমেরোর জোড়া গোলে বাড়ে ম্যাচের রোমাঞ্চ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। ওয়েলসকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে 3 লায়ন্স। এদিকে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয়বঞ্চিত বেলজিয়াম 1-1 গোলে ড্র করেছে আইভরি কোস্টের বিপক্ষে। ওয়েম্বলি স্টেডিয়ামে 7 পরিবর্তন নিয়ে নামে ইংল্যান্ড। ফ্রন্টলাইনে কেইন, স্টার্লিংদের বদলে তরুণদের পরখের সুযোগ পায় 3 লায়ন্স। আস্থার প্রতিদান দিতে দেরি করেননি অভিষিক্ত ক্যালভার্ট লুইন। দুর্দান্ত হেডে এগিয়ে দেন দলকে। বিরতির পর আরও আক্রমণাত্মক ইংল্যান্ড। 53 মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর শিটে নাম লেখান সেন্টার ব্যাক কোডি। 10 মিনিটের ব্যবধানে বাইসাইকেল কিকে জয়ের ব্যবধান বাড়ান ড্যানিংস। নেশনস লিগে রোববার ইংল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম। এর 3 দিন পর ডেনমার্কের বিপক্ষে লড়বে সাউথগেটের দল। Here goes Grealish again, looking for Saka down the left. He got his head to it. Oh, and it's a brilliant finish. Danny Ings makes it 3-0 to England. Back to goal, didn't matter. স্বাস্থ্যবিধি মেনে আগামী 23 অক্টোবর আংশিকভাবে খুলছে জাতীয় নাট্যশালা। এরপর পরীক্ষামূলকভাবে সপ্তাহে 2 দিন চলবে নাট্য প্রদর্শনী। তবে নাট্যকর্মীরা চাইছেন পুরোপুরি খুলে দেওয়া হোক মঞ্চ। সেই সঙ্গে করোনাকালে প্রণোদনা হিসেবে বিশেষ কিছু সুবিধাও চাইছেন তারা। করোনা মহামারীর কারণে মুখ থুবড়ে পড়েছে সংস্কৃতি চর্চা। 7 মাস ধরে বন্ধ মঞ্চপাড়া। আগে যেখানে শিল্পকলা একাডেমিতে প্রতিদিন অন্তত 10টি নাটকের মহড়া হতো, এখন সেখানে ধুলোর আস্তর। মহড়া নেই মঞ্চকর্মীদের আড্ডাও। তবে বিকল্প পদ্ধতিতে নাটক প্রদর্শনী করেছে কয়েকটি নাট্যদল। কেউ আবার নিজস্ব মহড়া কক্ষেই শো করেছে। এগুলোতে দর্শকের আগ্রহ ছিল লক্ষণীয়। প্রজ্ঞাপন জারি হয়েছে, এখনো কেন শিল্পকলা খুলছে না বুঝতে পারছি না। এত আতঙ্ক কোথায় কিসের জানি না। আমি চাই যে খুব শীঘ্রই এটা খুলে দেওয়া হোক এবং দর্শকরা উন্মুখ হয়ে আছে নাটক দেখবার জন্য। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে জাতীয় নাট্যশালা। সপ্তাহের শুক্র ও শনিবার নাটক মঞ্চায়নের জন্য মিলনায়তন খুলে দেয়া হবে। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়মিত নাট্য প্রদর্শনী শুরু হবে। তবে মঞ্চকর্মীরা বলছেন পুরোপুরি খুলে দেয়া হোক মঞ্চ। সেই সঙ্গে বিশেষ সুবিধা হিসেবে হল ভাড়া মওকুফের দাবি তাদের।
আগামী 6-7 মাস বা 1 বছরও যদি এই হলগুলো থেকে সরকার ভাড়া না পায় তাহলে এমন কিছু ক্ষতি সরকারের হবে না। যদি এই হল ভাড়াগুলি মওকুফ করে দেয়, রিহার্সাল রুম ভাড়াগুলো মওকুফ করে দেয়, তাহলে এই শিল্প চর্চাটা, এই থিয়েটার মাধ্যমটা আবার ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়ে শিল্পকলা একাডেমি বরাবর চিঠি দিয়েছে। তবে নাটক প্রদর্শনী হলে করোনার ভয়ে দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সংবাদ দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বরিশালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4 শিশুকে পরিবারে হস্তান্তর, পূর্বশত্রুতায় মামলা, দাবি স্বজনদের। রাজধানীর নিকুঞ্জে গলায় ফাঁস দেয়া নারীর মরদেহ উদ্ধার, হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের। রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষের 5 মামলার তদন্তে পিবিআই সিআইডি, অস্ত্র নিয়ে সক্রিয় 13টি সশস্ত্র গ্রুপ। ঢাকার বাজারে লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা, 70 টাকার উপরে বেশিরভাগ সবজির দাম। জনসম্মুখে ফিরতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প, জানালেন চিকিৎসক। কাল দেখা যেতে পারে নির্বাচনী প্রচারে। আর এই ছিল এখনকার মতো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।